হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আমার ধারাবাহিক ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এই অধ্যায়ের 4টি আলাদা আলাদা টপিক নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তার আগে তোমাদের প্রতি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, অর্থাৎ এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ভিডিওগুলো পাওয়ার জন্য তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আসে আমরা এবার মূল আলোচনায়। তো কথা বলবো প্রথমে তোমাদের সাথে পারমাণবিক ভর নিয়ে। আজকের টপিকগুলো হচ্ছে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এবং সর্বশেষ হচ্ছে আণবিক ভর নির্ণয়। তো শুরুতে পারমাণবিক ভর নিয়ে কথা বলা যাক। পারমাণবিক ভর হচ্ছে পারমাণবিক ভর। আমরা জানি যে পরমাণুর 3টি কণিকা রয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো ইলেকট্রন অবস্থান করে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে এবং প্রোটন অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে। অর্থাৎ এরকম যে ইলেকট্রন অবস্থান করে বাইরে এবং প্রোটন নিউট্রন অবস্থান করে নিউক্লিয়াসের ভিতরে। তো এই কারণে আমরা জানি যে পরমাণুর ভর হচ্ছে নিউক্লিয়াসের ভর। অর্থাৎ ইলেকট্রন এত হালকা কণিকা যার ভর নেই বললেই চলে। তার মানে হচ্ছে ভর সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই দুটির যোগফল হচ্ছে ভর সংখ্যা। এই কারণে যে প্রোটন আর নিউট্রন যেহেতু নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, যার কারণে এই সংখ্যাটিকে অর্থাৎ ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। যে নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। তাহলে পর্যায় সারণীতে যে পারমাণবিক ভর দেওয়া আছে সেটি হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। তো দেখো, পারমাণবিক ভর মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার যোগফল। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখো, আমরা যদি অক্সিজেনের পারমাণবিক ভরের কথা চিন্তা করি, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এই 16-এর মধ্যে প্রোটন প্লাস নিউট্রন দুটি রয়েছে। তো আমরা যদি, এটি হচ্ছে ভর সংখ্যা, তো ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যা অবশ্যই পাবো, যেহেতু প্রোটন আর নিউট্রনের যোগফল হচ্ছে 16। তো দেখো, আমরা যে প্রোটন সংখ্যা কাকে বলবো, প্রোটন সংখ্যা তো অবশ্যই পারমাণবিক সংখ্যা, সেটি তোমরা জানো। তাহলে যদি আমরা প্রোটন সংখ্যা পেতে হয়, দেখো প্রোটন সংখ্যা ইকুয়াল টু 8, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেতে হলে যে ভর সংখ্যা হচ্ছে 16, এটা থেকে আমরা প্রোটন বাদ দিয়ে দিব, তাহলে থাকবে নিউট্রন সংখ্যা। ওকে, তাহলে পরমাণুর নিউট্রন সংখ্যা ইকুয়াল হচ্ছে যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ নিউট্রন সংখ্যা ইকুয়াল হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, অবশ্য সংখ্যাটাই আমরা এভাবে বলবো যে যদি বলা হয় যে পারমাণবিক ভর কাকে বলে, তাহলে আমরা বলবো কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে পারমাণবিক ভর বলে বা পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। তাহলে যদি বলা হয় যে অক্সিজেনের পারমাণবিক ভর 16 বলতে কি বুঝো, অর্থাৎ 16 বলতে কি বুঝো, তাহলে আমরা বলবো যে অক্সিজেন পরমাণুর
যে পারমাণবিক ভর 16 বলতে বোঝায় যে অক্সিজেন পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল 16। এটি আমরা মনে রাখবো। পাশাপাশি আমাদেরকে যেটা মনে রাখতে হবে, অর্থাৎ পারমাণবিক ভরের কোনো একক নেই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে পারমাণবিক ভরের একক ব্যবহৃত হবে কখন? এর সাথে যখন কোনো ক্ষেত্রে মানে মোল কথাটা আসবে। মোল 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 হচ্ছে পদার্থ পরিমাপের একক, হচ্ছে মোল। তো এই মোল কথাটা যখন আসবে, মোলের সংজ্ঞা হচ্ছে অর্থাৎ কোনো মৌলের বা যৌগের পারমাণবিক ভরকে বা আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, সেই পরিমাণটাকে বলা হয় সংশ্লিষ্ট পদার্থের এক মোল। তাহলে এক্ষেত্রে যদি বলা হয় 1 মোল অক্সিজেন পরমাণু, 1 মোল অক্সিজেন পরমাণু, সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখব 16 গ্রাম। যদি বলা হয় 1 মোল অণু অক্সিজেন পরমাণু, 1 মোল অণু অক্সিজেন, সেক্ষেত্রে আমরা লিখব যে 32 গ্রাম। ওকে, অর্থাৎ মোল কথাটা যখন ব্যবহৃত হবে তখন এর সাথে গ্রাম একক লিখতে হবে। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তো এবার আমরা কথা বলবো পরবর্তী টপিক, যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক কথাটার মানে হচ্ছে যে তুলনামূলক বা প্রকৃতপক্ষে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর এবং পারমাণবিক ভর এই দুইটা কথার মাঝে তেমন কোনো পার্থক্য নেই, আসলে দুটি একই জিনিস, তবে সেটি বের করার পদ্ধতিটা আলাদা। অর্থাৎ আমরা পারমাণবিক ভর নির্ণয় করেছি যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল থেকে, কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর এটি আমাদেরকে অন্য পদ্ধতিতে বের করে দেখাতে হবে। তাহলে দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে মোলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল আমাদেরকে জানতে হবে যে মোলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশ। তাহলে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য আমাদেরকে দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে। প্রথমটি হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর এবং অন্যটি হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশ। এখন মৌলের একটি পরমাণুর ভর অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে, না হলে আমরা যে আপেক্ষিক পারমাণবিক ভর এটি বের করতে পারবো না। তো সেটি আমরা দেখো কিভাবে বের করব। মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় আমরা এখন জানবো যে মৌলের একটি পরমাণুর ভর কিভাবে বের করা হয়। সেক্ষেত্রে একটি পরমাণুর ভর যদি নির্ণয় করতে হয়, যে জিনিসগুলো জানতে হবে সেটি হচ্ছে, প্রথমে তোমাদেরকে জানতে হবে যে ওই মৌলের প্রোটন সংখ্যা কত এবং নিউট্রন সংখ্যা কত। তার প্রথমে কি জানতে হবে যে প্রোটন সংখ্যা জানতে হবে, তারপরে জানতে হবে নিউট্রন সংখ্যা, তারপর আমরা জানব যে একটি প্রোটনের ভর কত, প্রোটনের ভর, তারপর একটি নিউট্রনের ভর। এই চারটি জিনিস যদি তোমার মুখস্থ থাকে, অর্থাৎ এই চারটি জিনিস যদি জানা যায়, তাহলে একটি পরমাণুর ভর বের করা খুবই সহজ। তাহলে দেখো যে আমরা অক্সিজেন পরমাণুর
ভর আমরা বের করব, যে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করব। এবার আমরা জানবো যে মৌলের একটি পরমাণুর ভর নির্ণয়ের সূত্র। তাহলে একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে কোনো মৌলের একটি পরমাণুর ভর বের করতে হলে আমাদেরকে জানতে হবে যে প্রোটন সংখ্যা, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে প্রোটন সংখ্যা ইন্টু একটি প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু একটি নিউটনের ভর। দেখো, যদি আমরা যে অক্সিজেনের একটি পরমাণুর ভর বের করি, পরমাণুর ভর ইকুয়াল, দেখো এই জিনিসটা আমাদের জানতে হবে যে একটি প্রোটনের ভর কত। একটি প্রোটনের ভর হচ্ছে যে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম একটি প্রোটনের ভর। একটি নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটি আমাদেরকে অবশ্য মুখস্থ জানতে হবে, একটি প্রোটনের ভর এবং একটি নিউট্রনের ভর। তাহলে দেখো যে আমরা জানি যে অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাহলে আমরা লিখবো 8 ইন্টু একটি প্রোটনের ভর অর্থাৎ 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটি হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে। দেখো, তারপর প্লাস একটি নিউট্রনের ভর এবং নিউটন সংখ্যা, তাহলে অক্সিজেনের নিউটন সংখ্যা হচ্ছে 16 বিয়োগ 8 সমান 8। তাহলে 8 ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, তো এখানে যদি আমরা যোগ করি, খেয়াল করো, প্রথম আমরা 8 এবং 1.67 গুণ করব, তাহলে এখানে পাচ্ছি আমরা 13 ইন্টু 36 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তারপরে প্লাস আমরা যেটি পাচ্ছি যে এখানে যদি গুণ করি 13 ইন্টু 4 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো এখান থেকে যদি আমরা এই দুটোকে যোগ করি যে 13 ইন্টু 36 প্লাস 13 ইন্টু 4, এটাকে আমরা যদি যোগ করি আর এখানে থাকবে ইন্টু 10⁻⁻24 গ্রাম, এটাকে আমরা আলাদাভাবে কমন করেছি। তারপর দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি 76 আমরা পাচ্ছি 13 এবং 13 হচ্ছে 26.76। এখন দেখো ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন এই 26 এটাকে যদি অর্থাৎ 26কে যদি আমরা 10-এর সূচকে নিয়ে আসি তাহলে এখান থেকে 10 দ্বারা আমরা ভাগ করব, ভাগ করলে হবে 2 ইন্টু 676 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এটি হচ্ছে অক্সিজেনের একটি পরমাণুর ভর। এখানে 23 হবে যেহেতু আমরা 10 দ্বারা ভাগ করেছি, তাহলে এখানে 23। তাহলে দেখো এটি হচ্ছে কি অক্সিজেনের একটি পরমাণুর ভর। তাহলে আমরা খুব সহজে অক্সিজেনের একটি পরমাণু ভর বের করেছি যে মোলের একটি পরমাণু ভরের সূত্র হচ্ছে কি মোলের প্রোটন সংখ্যা ইন্টু একটি প্রোটনের ভর, নিউট্রন সংখ্যা ইন্টু একটি নিউটনের ভর। তো এখান থেকে এবার আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। দেখো মোলের একটি পরমাণুর ভর আমরা বের করেছি যে অক্সিজেনের আপেক্ষিক ভর বের করার জন্য যে অক্সিজেনের ক্ষেত্রে। এখন দেখো কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ, এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটি আমাদেরকে মনে রাখতে হবে যে 1.66 ইন্টু 10⁻⁻24, এটি হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশ। তো দেখো এখানে আমরা যদি মোলের একটি পরমাণুর ভরের স্থানে যদি অক্সিজেনের একটি পরমাণুর ভর লিখি, যেমন 2 ইন্টু 676 ইন্টু 10⁻⁻23 গ্রাম। ওকে, তো দেখো কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো এটিকে যদি আমরা ক্যালকুলেটর দ্বারা হিসেব করি আমরা পাবো 16, অবশ্যই 16 পাবো আমরা। তাহলে আমাদের এখানে আমরা যে 16 পেয়েছি, অক্সিজেনের পারমাণবিক ভর 16 এবং আপেক্ষিক পারমাণবিক ভর 16।
তো অর্থাৎ দুটো জিনিস একই, শুধু এটি বের করার পদ্ধতি হচ্ছে ভিন্ন রকমের। তো দেখো এবার আমরা আরো কয়েকটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। তো এবার একটু খেয়াল করো যে ক্লোরিনের একটি পরমাণুর ভর হচ্ছে 3.16 × 10⁻⁻20। এটি আমরা কিভাবে বের করেছি? ও যে ক্লোরিনের প্রোটন সংখ্যা নিউটন সংখ্যাকে একটি প্রোটনের ভর এবং একটি নিউটনের ভর দ্বারা গুণ করে তারপর যোগ করে আমরা এটি বের করতে পারবো। তো দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই ভরটা হবে এত এবং সোডিয়ামের ক্ষেত্রে এটি হবে এরকম। তো দেখো যদি তোমরা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক, এই দুটি তোমাদের বইতে দেওয়া আছে, ক্লোরিন এবং অ্যালুমিনিয়াম। তো তোমরা যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাও সেটি হবে এরকম যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর তোমাকে লিখতে হবে 4.482 × 10⁻⁻23 গ্রাম। তারপর তোমাকে যে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের এক অংশ লিখতে হবে যে 1.66 × 10⁻⁻23 গ্রাম। তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 27। অর্থাৎ এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। তো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, কোনো পদার্থের আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। এটি কারণ এটি হচ্ছে দুটি ভরের অনুপাত, আর আমরা জানি যে অনুপাতের কোনো একক থাকে না। তো অবশ্য আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখব যে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করব সেটি আমরা এখন দেখব। পর্যায় সারণীতে অনেক মৌলের পারমাণবিক ভর দেওয়া আছে ভগ্নাংশ আকারে, কিন্তু আমরা এটি আমাদেরকে মনে রাখতে হবে যে যে সকল মৌলের আইসোটোপ রয়েছে সেই সকল মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ আকারে দেয়া থাকে। এবং যে সকল মৌল, কারণ হচ্ছে যেহেতু পারমাণবিক ভর হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল, সুতরাং প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা, সুতরাং এটি একটি পূর্ণ সংখ্যা হওয়ার কথা। এই ভর সংখ্যাটা হবে একটি পূর্ণ সংখ্যা, কিন্তু ভগ্নাংশ আকারে দেয়া থাকে যে সকল মৌলের আইসোটোপ রয়েছে সাধারণত সে সকল মৌলের ক্ষেত্রে এমনকি হয়ে থাকে। তো দেখো যেমন ক্লোরিনের পারমাণবিক ভর দেওয়া আছে কত, যে 35.5। তো এটি কিভাবে সম্ভব সেটি আমরা দেখব যে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তো আমরা জানি যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ রয়েছে, একটি হচ্ছে ক্লোরিন 35 আর অন্যটি হচ্ছে ক্লোরিন 37। তো এক্ষেত্রে দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা তো হচ্ছে 17। তো একটি আইসোটোপে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35, অন্য আইসোটোপ হচ্ছে 37। তো এই পারমাণবিক ভর আইসোটোপের শতকরা হার থেকে পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের একটি সূত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। সূত্রটি হচ্ছে এরকম যে আমরা লিখব যে m1x প্লাস m2y প্লাস m3z প্লাস আমরা ডট ডট দিয়ে দিলাম ডিভাইডেড বাই 100। এটি হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র। তো এক্ষেত্রে এই যে m1 দেওয়া আছে, তারপর m2 দেওয়া আছে, তারপর m3 দেওয়া আছে, এই তিনটি আসলে কি? এই তিনটি হচ্ছে, খেয়াল করো যে এই m1 m2 m3 এই তিনটি হচ্ছে সেই মৌলের আইসোটোপের পারমাণবিক ভর, আইসোটোপগুলোর পারমাণবিক ভর। আইসোটোপগুলোর পারমাণবিক ভর, অর্থাৎ m1 মানে হচ্ছে প্রথম আইসোটোপের পারমাণবিক ভর, m2 হচ্ছে দ্বিতীয় আইসোটোপের পারমাণবিক ভর, m3 হচ্ছে তৃতীয় আইসোটোপের
পারমাণবিক ভর। তো এক্ষেত্রে এক্স ওয়াই জেড এগুলো কি? এক্স হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা হার অর্থাৎ পর্যাপ্ততার পরিমাণ, শতকরা হার। ওয়াই হচ্ছে দ্বিতীয় আইসোটোপের শতকরা হার এবং জেড হচ্ছে তৃতীয় আইসোটোপের শতকরা হার। এভাবে যদি পি থাকে তাহলে সেটি হবে যে চতুর্থ আইসোটোপের শতকরা হার। আর আইসোটোপ যদি দুটি থাকে তাহলে এক্স আর ওয়াই পর্যন্ত আমরা লিখলে চলবে, অর্থাৎ m1 x প্লাস m2 y পর্যন্ত আমরা লিখে সূত্রটি ব্যবহার করতে পারবো। তো দেখো এই সূত্র থেকে আমরা এখন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। তো দেখো এক্ষেত্রে যেহেতু আইসোটোপের শতকরা হার থেকে মোলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, তো সূত্রের দুটি মানের কথা বলা হয়েছে। একটি হচ্ছে এদের শতকরা হার লাগবে, আরেকটি হচ্ছে আইসোটোপের পারমাণবিক ভর লাগবে। তো সুতরাং দুটি যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেনটি আসে, জাতীয় কোনো ম্যাথমেটিক্সের টার্ম আসে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে পারমাণবিক ভর, আইসোটোপের পারমাণবিক ভর এবং তার পর্যাপ্ততার পরিমাণ অর্থাৎ শতকরা হার অবশ্য দেয়া থাকবে। এখন এক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে ক্লোরিনের পর্যাপ্ততার পরিমাণ কত, অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে এর শতকরা হার কত। এটি হচ্ছে 75%। এটি আমাদেরকে মনে রাখতে হবে যে ক্লোরিন 35 প্রকৃতিতে পাওয়া যায় 75% এবং 37 এটি হচ্ছে 25%। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে m1 ইকুয়াল এক্ষেত্রে যে 75 এবং m2 ইকুয়াল হচ্ছে 25। ওকে, তারপর x ইকুয়াল তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি যে m1 ইকুয়াল হচ্ছে 35, m2 ইকুয়াল হচ্ছে এক্ষেত্রে যে 37 এবং x ইকুয়াল হচ্ছে 75, y ইকুয়াল হচ্ছে 25। এইভাবে আমরা মানগুলো এখান থেকে শনাক্ত করতে পারি। এবার দেখো মৌলের অর্থাৎ ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল, ক্লোরিনের ক্ষেত্রে আমরা লিখব যে m1x প্লাস m2y, ওকে, তারপর ডিভাইডেড বাই 100। তো আমরা যদি এক্ষেত্রে মান বসিয়ে দিই তাহলে কি পাবো যে m1 এর মান হচ্ছে দেখো 35 ইন্টু x এর মান হচ্ছে 75 প্লাস m2 হচ্ছে 37 ইন্টু y হচ্ছে 25 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা যদি এক্ষেত্রে গুণ করার পর 100 গুণ করে তারপর আমরা যোগ করব, 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো 35 ইন্টু 5। তাহলে এটি হচ্ছে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এইভাবে এটি আমরা যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা এটি বের করতে পারবো। যে সকল মৌলের আইসোটোপ রয়েছে সেগুলার আইসোটোপের শতকরা হার থেকে আমরা এই সূত্রটি ব্যবহার করে, সহজে সূত্রটি ব্যবহার করে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। এবার দেখো আমরা হাইড্রোজেন আইসোটোপের ক্ষেত্রে হাইড্রোজেনের দেখো আমরা জানি যে হাইড্রোজেনের 3টি আইসোটোপ প্রকৃতিতে রয়েছে। এটি হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম, এটি হচ্ছে ডিউটেরিয়াম এবং অন্যটি হচ্ছে ট্রিটিয়াম। তো হাইড্রোজেন বা প্রোটিয়ামের পর্যাপ্ততার পরিমাণ হচ্ছে যে 99.98% এবং ডিউটেরিয়ামের পর্যাপ্ততার পরিমাণ হচ্ছে 0.015%। তো এক্ষেত্রে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে ট্রিটিয়ামের পর্যাপ্ততার পরিমাণ একেবারে নেই বললে চলে, এটি কখনো কখনো পাওয়া যায় প্রকৃতিতে। তো দেখো, তো এই দুটি পর্যাপ্ততার হার থেকে আমরা এখন আপেক্ষিক পারমাণবিক ভর বের করব যে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল, এক্ষেত্রে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি যে m1x প্লাস m2y ডিভাইডেড বাই 100। তো এখানে আমরা লিখতে পারি যে
m1 ইকুয়াল হচ্ছে, দেখো যে m1 হচ্ছে প্রথম আইসোটোপের ভর মানে 1, এবার m2 ইকুয়াল হচ্ছে 2 মানে দ্বিতীয় আইসোটোপের ভর। তারপর দেখো পর্যাপ্ততার পরিমাণ এবং আমরা লিখব x ইকুয়াল হচ্ছে এখানে 99.98% এবং যে আমরা লিখব কি y ইকুয়াল হচ্ছে 0.015%। তাহলে এক্ষেত্রে আমাদের মান যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে পাবো 1 × 99.98 প্লাস এখানে 2 × y এর মান যদি আমরা ব্যবহার করি 0.015 ডিভাইডেড বাই 100, তাহলে এটাকে যদি আমরা গুণ করে যোগ করে তারপর 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1.00015। এটি হচ্ছে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর এবং বইয়ে হাইড্রোজেন আপেক্ষিক পারমাণবিক ভর এইভাবেই দেওয়া আছে। তাহলে এভাবে কোনো মৌলের আইসোটোপের শতকরা হার থেকে আমরা সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। তো এবার আমরা আণবিক ভর কিভাবে বের করা হয় আমরা সেটি দেখব। যে আণবিক ভর নির্ণয় করতে হলে প্রত্যেক মৌলের পারমাণবিক ভর আমাদেরকে জানা থাকতে হবে, অর্থাৎ আমরা যেই মৌলের অথবা যৌগের অণুর আণবিক ভর বের করব। আণবিক ভর মানে হচ্ছে অণুর ভর, অণুর ভর। এখন সেটি মৌলিক অণুও হতে পারে, যৌগিক অণুও হতে পারে, তবে যে মৌলের অথবা যে যৌগের অণুর ভর আমরা বের করব সেই মৌলে এবং যৌগ উপস্থিত যে মৌলগুলো রয়েছে সেগুলোর পারমাণবিক ভর আমাদেরকে অবশ্য জানতে হবে, না হলে আমরা অণুর ভর বের করতে পারবো না। যেমন ধরো আমরা যদি H2O এটি কমন একটি সংকেত যেমন পানি, এই পানির যদি আমরা আণবিক ভর বের করতে যাই এই যৌগের, তাহলে আমাদেরকে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি মৌলের পারমাণবিক ভর জানতে হবে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। দেখো তো আমরা যদি এখানে যে মান বসিয়ে দিই যে 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, কোনো মৌলে যতটি ওই মৌলের যতটি পরমাণু থাকবে তত দ্বারা পারমাণবিক ভরকে গুণ করতে হবে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, দুটি হাইড্রোজেন 2 দ্বারা আমরা গুণ করব। তারপর প্রতিটি মৌলের পারমাণবিক ভর লেখার পরে যোগ চিহ্ন দিয়ে পরবর্তী মৌলের পারমাণবিক ভর লিখতে হবে। তাহলে এখানে প্লাস অক্সিজেন হচ্ছে 16, তাহলে আমরা পাচ্ছি কি 2 + 16 = 18। এটি হচ্ছে পানির আণবিক ভর। ওকে, তো যদি আমরা অক্সিজেন অণুর আণবিক ভর বের করি, অক্সিজেনের পানির ভর হচ্ছে 16, তো দুটি অক্সিজেন এই কারণে আমরা পাবো 32। এটি হচ্ছে অক্সিজেন অণুর আণবিক ভর। এবার আমরা একটু বড়র দিকে যাই, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4। এক্ষেত্রে আমরা কিভাবে বের করব যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 × তাহলে আমরা লিখব 2 প্লাস সালফারের ক্ষেত্রে হচ্ছে 32 পারমাণবিক ভর এবং প্লাস অক্সিজেন হচ্ছে 16, তাহলে আমরা 4টি অক্সিজেন পরমাণু × 4 লিখব। তাহলে 2 + 32 + 64। এবার দেখো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 98। তাহলে এই 98 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। এটি খুবই সহজ একটি টপিক, যেটি তোমরা আসলে একটু খেয়াল করলে তোমরা করতে পারবে। যেমন ক্লোরিনের ক্ষেত্রে আণবিক ভর আমরা বের করব, ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35 × 5, তাহলে দুটি ক্লোরিন তাহলে 2, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, যদি 71, তাহলে এটি হচ্ছে ক্লোরিনের আণবিক ভর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে 4টি টপিক তোমাদের সামনে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করেছি, অবশ্য তোমরা এই টপিকগুলো বুঝতে পেরেছ। যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর তোমাদের জন্য ভিডিও তৈরি করব এবং কোন বিষয়ে কোন অধ্যায় কোন টপিক নিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে হবে, অবশ্য তোমরা সেটি
কমেন্টস বক্সে লিখে জানাবে, সেই হিসেবে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো অপেক্ষা থাকবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।